কোনটা যে পড়াচ্ছিলাম তো ভুলে গেছি। এইটা তো না। আচ্ছা যাই হোক, কোনটা হচ্ছে, এটা তো যেতে পারে। হুম। তো গত ক্লাসে এইটাই দেখা পড়াচ্ছিলাম আমরা, বুঝতে, তাই তো? এগুলো তো আপলোড করে দেওয়া হয়েছে, এটাও পরেরটাও। উম এটা তো বলছিলাম যে কিভাবে কোডাল প্রভিশন গুলি কি কি, এক এক করে এক এক রকম ভাবে বলা হয়েছে, বাট মোটামুটি হলো এক্সাক্ট। ধরো বিএনবিসি কি বলছে না বলছে, তোমরা যখন কাজ করবা তখন হয়তো দেখবা। বাট আপাতত এগুলি পড়ো আর কি। মোটামুটি এগুলির মধ্যেই সবগুলি ক্রাইটেরিয়া গুলি সেট করা, তো কততে আমরা হয়তো সেফ লোড নিব বা আলটিমেট কোনটাকে বলবো, বা সেগুলি সেটেলমেন্টের সাথে রিলেট করে। আহ, অনেক ক্ষেত্রেই অনেক তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হলো টোটাল সেটেলমেন্ট থেকে নিচ্ছে। টোটাল সেটেলমেন্ট যখন নিবা তখন লোড, এটা হলো লোড টেস্টের, এটা পাইল লোড টেস্টের রেজাল্ট ভার্সেস সেটেলমেন্ট। এটা হলো টোটাল সেটেলমেন্ট। এবং টোটাল সেটেলমেন্ট ক্রাইটেরিয়া যদি 12 মিলিমিটার হয়, তার করসপন্ডিং লোড হলো এইটা এইটা 2/3 লোড বোধ হয় নেওয়ার কথা বলো। আবার আমরা যদি নেই নেট সেটেলমেন্ট, নেট মানে ইলাস্টিক সেটেলমেন্ট, এইটা হলো টোটাল কাজ, জাস্ট লাইক দিস। যদি আনলোড করা হয় এইভাবে ফেরত আসবে। তো রিকভারেবল স্ট্রেন হলো নিচের এই অংশটা, তাই তো? আর এটা হলো প্লাস্টিক সেট, দিস ইজ দি পার্মানেন্ট সেটেলমেন্ট। এইটাকে বলা হয় নেট সেটেলমেন্ট, এইটাই পার্মানেন্টলি সেটেল হয়ে গেল আর কি। এইটার উপর বেসিস করেও আবার ক্রাইটেরিয়া কিছু আছে, বা এইটাও আরেকটা ক্রাইটেরিয়া। তো তার মানে হলো তোমাকে এই নেট সেটেলমেন্ট পেতে হলে আনলোডিং করতেই হবে, ইলাস্টিক সেটেলমেন্টটা বাদ দিতে হবে। ইলাস্টিক পার্টটা হলো যে এইখান থেকে এই অংশটা ইলাস্টিক, এই জায়গাটা হলো প্লাস্টিক, যেটা ইরিকভারেবল। দিস ইজ দি নেট সেটেলমেন্ট। গ্রুপ পাইলের বেলাও এরকম ভাবে একটা দুইটা ক্রাইটেরিয়া আছে। তবে গ্রুপ পাইলের বেলা যেমন ধরো যে সেফ লোড ইকুয়াল দি লিস্ট অফ দি ফলোইং লোডস অবটেইন ফ্রম। গ্রুপ পাইল মানে একসাথে তিনটা পাঁচটা বা দুইটা যদি থেকে থাকে লোড টেস্ট পুরো ক্যাপের উপর করা হয় যদি হয়, ফাইনাল লোড অ্যাট হুইচ টোটাল সেটেলমেন্ট অফ পাইল গ্রুপ অ্যাটেইনস এ ভ্যালু অফ 25 মিলিমিটার। এটা টোটাল সেটেলমেন্টের কথাই বলা হয়েছে। ফাইনাল লোড অ্যাট হুইচ 25 সেটেলমেন্ট হয় যেই লোডে, সেটাকে বলা হবে। তারপরে আরেকটা হলো 2/3 অফ দি ফাইনাল লোড অ্যাট হুইচ দি টোটাল সেটেলমেন্ট অ্যাটেইনস এ ভ্যালু অফ 40 মিলিমিটার। তার মানে আরেকটা হলো যে এখানে 40 মিলিমিটার যেখানে হলো যেই লোডটা পাবা তার 2/3, অথবা 25 মিলিমিটারের যে লোডটা সেইটা, এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে কম। আচ্ছা, এখন এই অংশটা আমি হয়তো গতকাল স্কিপ করে চলে এসেছি, বাট টাইম ছিল না আর কি। সয়েল কন্ডিশনস রিকোয়ারিং দি পাইল ফাউন্ডেশন, সেখানে আমরা জানি কোন কন্ডিশনে আসলে পাইল আমাদের দরকার হয়, এগুলো একটু পড়ে দেখো। দি পাইল ইজ স্ল্যান্ডার স্ট্রাকচারাল member installed in the group to transfer the structural loads to soils at some significant depth below the base of the structure. Structural loads include axial loads, lateral loads, and moments. Another term commonly used in practice for pile foundation is deep foundation. Structures that cannot be supported economically on shallow foundations are normally supported by pile foundation. Pile foundations are used when এখানে কন্ডিশনস গুলি আমরা আগেও বলছি বোধহয়। দি সয়েল নিয়ার দি সারফেস, কোন জায়গায় আমরা ইউজ করি পাইল ফাউন্ডেশন? নিয়ার দি সারফেস ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট বিয়ারিং ক্যাপাসিটি টু সাপোর্ট দি স্ট্রাকচারাল লোড। যদি সাফিসিয়েন্ট বিয়ারিং ক্যাপাসিটি না থাকে তখনই আমরা করি ডিপ ফাউন্ডেশনের দিকে চিন্তা করি। দি এস্টিমেটেড সেটেলমেন্ট অফ দি পাইল সয়েল exceeds so estimated settlement of the soil under the load আর কি exceeds tolerable limits, যে settlement যে tolerable limit আছে 25 millimeter whatever, the settlement greater than the serviceability limit state, সেটাকে
যে আমরা ওই যে সার্ভিসিবিলিটি পয়েন্টটি আমরা সেটেলমেন্টকে দেখি, সেটা যখন এক্সিট করে তখনই আমরা হয় পাইল লেন্থ বাড়াই বা আরো নিচে যাই। এটা তো লেন্থের বেলা না, এটা হলো নর্মাল ফুটিং এর বেলা। যেমন 25 মিলিমিটার আমাদের একটা ব্যাপার ছিল বোধহয় ফুটিং এর থাকতে হবে, এটা নাই তখন বিয়ারিং এরিয়া বাড়াই। আর যদি সেটা তো না হয় দেন আমাকে ডিপ ফাউন্ডেশনে যাইতে হয়, সেটা বলা হয়েছে এখানে। ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ডিউ টু দি সয়েল ভেরিয়েবিলিটি or non-uniform structural loads if it is excessive, আমরা জানি সেটা, এইটা দুইটা সিনোনিমাস। এটা টোটাল সেটেলমেন্ট, এখানে ডিফারেনশিয়াল সেটেলমেন্ট কনসিডার করা হচ্ছে, দুইটাই করতে হবে। The structural loads consist of lateral loads, movements, uplift forces singly or in combination. যদি শুধু ভার্টিক্যাল লোড সিগনিফিক্যান্ট ছাড়াও ল্যাটারাল লোড থাকতে পারে, মুভমেন্ট থাকতে পারে, আপলিফট থাকতে পারে, এগুলি থাকলে তোমাকে পাইলে যাইতে হবে, বুঝতে পারবা যে অন্য একটা লোড কম্পোনেন্ট আদার দেন দি ভার্টিক্যাল থাকা মানে হলো ইজ উইল ক্রিয়েট সাম মুভমেন্ট, এবং সেই মুভমেন্টের জন্য তোমাকে আসলে হয়তো ডিপ ফাউন্ডেশনে যাওয়া লাগতে পারে। লাস্টলি এক্সকাভেশনস টু এক্সকাভেশন, এই এই কার জন্য সমস্যা হচ্ছে, কোথায় যে এটা করবো জানি, পার্টিসিপেন্টস তোমাদের কাজ সবগুলি বন্ধ করে দেওয়া উচিত। মিউট অল হয়ে গেলে তো আমিও মিউট হয়ে যাবো বোধহয়। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, এই কন্ডিশনে তারপরে হলো যে আমরা কন্ডিশন গুলি বুঝতে পারলাম কখন আমরা পাইল লোডে পাইল ডিজাইনে যাব বা পাইল ফাউন্ডেশনে যাব, এগুলি আমরা বিয়ারিং ক্যাপাসিটি নর্মাল ইয়েতেও বলেছি। আচ্ছা, এখন পাইল ইনস্টলেশনে আমাদের পাইল খেয়াল রাখতে হবে, এটা গত ক্লাসে বলছিলাম বোধহয়। পাইল ইনস্টলেশন নর্মালি যত রকমের ফর্মুলা আসছে সবই আসছে কিন্তু ড্রিভেন পাইলের জন্য। হ্যাঁ, ড্রিভেন পাইল ইজ দ্য আইডিয়াল কন্ডিশন, মনে রাখতে হবে। বোর্ড পাইল ডিফারেন্ট, ওই ফর্মুলার উপর বেসিস করে বোর্ড পাইলের ক্যাপাসিটি আমরা নির্ধারণ করি। তো ফলে এভরিথিং বেসড অন ড্রিভেন পাইল। তো ফলে সব লিটারেচার যেগুলি আছে সয়েল ডিস্টারবেন্স অথবা ধরো যে ড্রিভেন পাইলের জন্য যে কি বলবো ডেন্সিফিকেশন হয়, এভরিথিং বা পাইল ডিস্টারবেন্স হয়, সবগুলি বেসড অন ড্রিভেন পাইল। তো এখানেও তাই, পাইল ইনস্টলেশন এন্ড সয়েল ডিস্টারবেন্সেস বলা হচ্ছে। The piles can either be driven into ground, which is called driven piles, or be installed in a pre-drilled hole, which is called bore piles, or drilled shaft বলা হয় এটাকে। A variety of driving equipment is used in pile installation. The key components are the leads and the hammer. এগুলি দেখবা, ইনস্ট্রুমেন্ট গুলি দেখলে দেখবা যে lead হলো is a kind of guide to keep the pile upright, এবং তারপর রাখার পরে অন দি পয়েন্ট এট হুইচ ইট উইল বি ড্রিভেন, তার উপরে তারপর হ্যামারটা বসানো হয়। হ্যামার এবং পাইলকে ধরে রাখা ভার্টিক্যালি এবং গাইড করাই হলো লিডের কাজ। তো দুইটা পার্ট, একটা হলো লিড উইথ ইটস বেস, যেটার মাধ্যমে সে হাঁটতে পারে, ওয়াকিং টাইপ হয় অনেকটা, অনেকটা হলো ক্রলার টাইপ। সেই লিডটাকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে শিফট করা হয়, হয় নিজে নিজে হেঁটে যাইতে পারে, হাইড্রোলিক একটা সিস্টেম থাকে, অথবা তাকে একটা কি যেন বলে ক্রলার ভেহিকেলের উপর মুভ করে সে নেওয়া হয়। এবং হ্যামারটা আলাদা থাকে, সেটা ক্রেন দিয়ে লিফট করা হয়, লিডের উপর বসানো হয়, লিডের উপর থেকে পাইলের উপর বসানো হয়, এগুলি সবই লিডের মাধ্যমে করা হয়। লিডস আর ইউজ টু অ্যালাইন দি হ্যামার টু স্ট্রাইক দি পাইল সেপারেটলি। এগুলি বুঝতে হলে আসলে জাস্ট ইনস্ট্রুমেন্ট গুলি একটু দেখো আর কি। হ্যাঁ, একটু দেখা দেখি করতে হবে তোমাদের। আমি হয়তো কিছুটা দরকার হলে ভিডিও ক্লিপিং অ্যাড করে দিব, বাংলাদেশের দুই চারটা যেগুলি ইউজ হচ্ছে যদি মনে থাকে আর কি।
The leads are used to align the, যেটা বললাম, they had a hammer to the to strike the pile squarely. The hammers can be simply drop hammers. কি ধরনের হ্যামার হতে পারে? Of weights, একটা হতে পারে ড্রপ হ্যামার্স, যাদের ওয়েটের রেঞ্জ হতে পারে 2.5 to 15 কিলো নিউটন, depending on the size and depth of the pile to be driven. এর উপর ডিপেন্ড করে এইটা হবে। or modern other হতে পারে, যেমন ডিজেল হ্যামার হতে পারে, স্টিম হ্যামার হতে পারে, নিউমেটিক হ্যামারস হতে পারে। তো বিভিন্ন ধরনের হ্যামারে হতে পারে। তো মডার্ন এখন যেগুলি ইউজ হয় নরমালি এখানে হয় ডিজেল হ্যামার, স্টিম অথবা নিউমেটিক হ্যামার। আর এগুলি হলো যে শুধু ড্রপ হ্যামার দিয়ে ইউজ করা, সেগুলি কন্ট্রোল ভালো থাকে না, পাইলের সাইজ ঠিক থাকে না, যে লিড থাকে, লিড ইউজও করা হয় না, এগুলি লোকালি মেড আর কি। তো ফলে এবং সার্টেন তোমার রিকোয়ার্ড ডেপথে হয়তো বা ঢুকাইতেও পারে না, বাট পয়সা বাঁচানোর জন্য এগুলি করে। মোস্ট কেসেসে সে ফাইলগুলি ডিজায়ার্ড লেভেলে ঢুকানো যায় না, বা ডিজায়ার্ড ক্যাপাসিটি ইয়া করতে পারে না, ডিরাইভ করতে পারে না। তো ফলে কোয়ালিটি ওয়ার্কে যেতে হলে তোমাকে এগুলি যাইতে হবে, মডার্ন ইকুইপমেন্ট গুলো, ডিজেল, স্টিম হ্যামার, নিউমেটিক হ্যামার্স আর্মড উইথ লিডস। A simplified framework is necessary to understand the effects. আমরা কিন্তু effects on soil of pile driving সেই জিনিসটা বোঝার চেষ্টা করছি কিন্তু এটা। The simplified framework is necessary to understand the effects on soil from the installation and the structural loads. It would help to interpret pile test results and understand the limitation of the pile load capacity calculations from the empirical equations. তুমি যদি ডিস্টারবেন্সই না বুঝো, তাইলে এই যে ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে আমরা বিয়ারিং ক্যাপাসিটি বের করি ইন কেস অফ ফুটিং, এবং ফুটিং এর মধ্যেই আসলে পাইলেটটাও অলমোস্ট, সেই লিমিটেশন গুলি আমরা বুঝবো না। The resistance to vertical loads on pile is provided by এই যে ভার্টিক্যাল লোডের যে রেজিস্ট্যান্স বাই দি pile, যেটা কোত্থেকে আসছে, দুইটা পার্ট থেকে আসে। আমরা গত ক্লাসে বলছি যে একটা হলো বাই ফ্রিকশন অ্যালং দি surfaces of the pile, which is called the skin friction, এটাকে আমরা QF দ্বারা রিপ্রেজেন্ট করি, and by resistance at the base, pile resistance 5 at the base, যেখানে সয়েলের সাথে কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্ট রেজিস্ট করে, সেটাকে সয়েল রেজিস্ট করে থ্রু ইটস ডেনসিটি, সেইটাকে বলা হয়, সেই ক্যাপাসিটিটাকে বলা হয় কল্ড এন্ড বেয়ারিং অর টো বেয়ারিং অর বেস রেজিস্ট্যান্স, যে কোনোটাই বলা হতে পারে। সেটাকে আমরা QB দ্বারা রিপ্রেজেন্ট করি। পাইল ড্রাইভিং ইম্পোজেস ইম্প্যাক্ট লোড। পাইল ড্রাইভিং করার সময় আমরা যেটা ডিজেল হ্যামার দিয়ে দিই, অথবা স্টিম দিয়ে দিই, অথবা ড্রপ হ্যামার দিয়ে দিই, একটা ইম্প্যাক্ট দিই। সেই ইম্প্যাক্টটা আসলে কি করে? ইম্পোজেস ইম্প্যাক্ট লোড। When the hammer strikes the pile, it sets up a stress wave, একটা স্ট্রেস ওয়েভ তৈরি করে, that propagates through the soil into the surrounding soil. এইটা প্রপাগেট করে পাইলের নিচ পর্যন্ত, এবং সেই মানে সারফেস থেকেও প্রপাগেট করে, এবং বেস থেকেও প্রপাগেট করে ইনটু দি সয়েল। Pushing the pile imposes a continuous static load. The installation is applied quickly. Normally pile drop গুলি এত কুইকলি হয় so that undrained condition অথবা জিরো ভলিউম চেঞ্জ can be assumed to apply. Undrained condition prevail করে আমরা ধরে নিতে পারি, কারণ হ্যামারিং গুলি ভেরি কুইকলি হয়। মোস্ট কেসেস পানি বের হতে পারে না, যে পোর প্রেসার ডেভেলপ হয়। The stresses on the soil element are not simple. এই যে ধরো হ্যামারিং করার ফলে যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, স্ট্রেস কন্ডিশন চেঞ্জ হয়ে যাচ্ছে ইন দি ইন্টারাকশন, যে একটা হলো সার্কামফারেন্সিয়াল স্ট্রেসেস, যেটা শিয়ার স্ট্রেস, আর একটা বটমে যে ইম্প্যাক্ট করতে রেডিয়াল স্ট্রেস, সেগুলি সবই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেগুলি হলো কমপ্লেক্স ইন নেচার। The soil fails by imposing the shear stresses tau at the interface of the pile and soil, and the radial compression of the দুই ধরনের স্ট্রেস, একটা হলো সার্কামফারেন্সিয়াল যে shear stress, আর একটা হলো রেডিয়াল স্ট্রেস at the end, যেটা ফুটিং এর বেলাও হয়তো খেয়াল আছে কিনা দেখো। এই ধরনের দুই ধরনের স্ট্রেস থেকে সেটা ইয়া হয় আর কি, যে মোবিলাইজ করে বা ফেইল করে, সয়েলকে ফেইল করাই কিন্তু আমরা পাইলকে ঢুকাই। আমরা এট দি এন্ড রেজিস্ট্যান্স চাই যেন সয়েল ফেল না করে, কিন্তু পাইলকে একটা ডিজায়ার্ড ডেপথে আমরা ইনস্টল করি থ্রু ফেলিউর অফ দি সয়েল, তাই তো? ইন্টারফেসে ফেল করিয়ে নেই।
এখন যে এক্সটেন্ট, এই যে একটু আগে যে বলা হলো যে সয়েল ডিস্টারবেন্স হচ্ছে, তার এক্সটেন্টটা কত, থিওরিটিক্যাল একটা ট্রাই করা হয়েছে এখানে। দেখে থিওরিটিক্যালি কতটুকু পর্যন্ত, আমরা আগেও বলছি যে রেডিয়ালি আগের ক্লাসে কত পর্যন্ত 6 to 12 ডায়ামিটার পর্যন্ত রেডিয়ালি ডিস্টারবেন্স হয়, এবং টিপের নিচের দিকে 4 ডায়ামিটার পর্যন্ত এটা চেঞ্জ হতে পারে, যেটা বিকজ অফ দি ইম্প্যাক্ট লোডিং। থিওরিটিক্যালি সেটা আমরা দেখতে পারি ইচ্ছা করলে, সেটাই এখানে একটা অ্যাটেম্প নেওয়া হয়েছে ফর ডিসপ্লেসমেন্ট অফ ক্লোজড এন্ডেড পাইপ পাইলস। এটা ইজ এ পাইপ পাইলস হলো এটা সলিডটা R0, যদি আমরা কনসিডার করি অফ লেন্থ L, এটাকে যদি আমরা ড্রাইভ করতে যাই থ্রু ইম্প্যাক্ট হ্যামার অথবা ধরো যে কোনো ডিজেল হ্যামার বা যে কোনো হোয়াটএভার, তার মানে তাকে আমরা ইম্প্যাক্ট দিব, সেই ইম্প্যাক্টের ফলে সয়েল ডিস্টারবেন্স কিভাবে হবে সেটা আমরা অ্যাসেস করার চেষ্টা করছি। আমরা ইম্প্যাক্টটা দিলাম এ ভলিউম অফ সয়েল দ্যাট ইকুয়ালস দি ভলিউম অফ দি পাইল। যখন এটাকে ইনসার্ট, এই ভলিউমটাকে ইনসার্ট করার চেষ্টা করছি, সেই ভলিউম যতটুকু ঢুকাচ্ছি ততটুকু ভলিউম অফ সয়েল ডিসপ্লেসড হবে, তাই তো? কোনো সন্দেহ নাই, ডিসপ্লেসড হবে রেডিয়ালি, কিছুটা হলো ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে। A volume of soil that equals the volume of the pile or the pile concrete must be displaced during installation. This volume of soil is disturbed and remolded. যতটুকু হচ্ছে সেটা পুরোটাই ডিস্টার্ব হয়ে যাবে অথবা রিমোল্ডেড হবে। ডিস্টার্ব সয়েলকে আমরা রিমোল্ডেড বলি, যে তার যে স্ট্রাকচার ছিল যে ব্রেকডাউন হয়েছে এবং নতুন একটা স্ট্রাকচারে সে রূপান্তরিত হয়েছে বিকজ অফ দি লার্জ ডিস্টারবেন্স। Assume that a pile of length L and radius R0, যেটা আমরা বললাম এই যে R0 তার লেন্থ ছিল IL, is installed and consequently a right cylinder of the soil is compressed over an annular area of thickness R minus, আমরা ধরে নিলাম এই R0 পর্যন্ত হলো লাস্ট and the soil যে পর্যন্ত ডিস্টার্ব হয়েছে, তাহলে এই R minus R0 হবে ডিস্টার্ব জোন, এটা বলা হয়েছে এটা। এন্ড ভার্টিক্যাল ডিরেকশনে আমরা জানি সয়েলকে পাইলকে যখন আমরা ইনস্টল করি হিভিং হইতে পারে ইন কেস অফ ক্লে সয়েল, আর ইন কেস অফ স্যান্ডি সয়েল সেটা হবে কম্প্রেস করে, এটা হবে সেটেলমেন্ট হবে। আমরা ধরলাম যে ডেল এল পরিমাণ হিভিং হয়েছে অ্যালং দি ভার্টিক্যাল ডিরেকশন, আগে যে এল ছিল চেঞ্জ হয়ে এল প্লাস ডেল এল হয়ে গেল। তো মিনিমাম ডিস্টার্ব রিজিয়ন অর ডিস্টার্ব ভলিউম অফ অ্যারাউন্ড দিস শ্যাফট ইজ অ্যাজ ফলোজ। আমরা volume of the pile is VP pi square into এই কি জানি বাদ দিছি, পাই আর স্কয়ার হবে এটা। হ্যাঁ, এইটা ভুলে গেছে, পাই আর স্কয়ার ইন্টু এল, এটা হলো ভলিউম অফ দি পাইল যেটা আমরা ইনস্টল করলাম। ইকুয়াল ভলিউম ডিস্টার্ব হবে, সেই ডিস্টার্ব ভলিউমটা হবে আমরা এই যে টোটাল আর পাই ইন্টু আর স্কয়ার মাইনাস আর নট, পাইলের এরিয়া বাদ দিব আমরা, দেওয়ার পর টোটাল চেঞ্জ লেন্থ যেটা হলো এল প্লাস ডেল এল, এটা হলো ডিস্টার্ব এরিয়ার ভলিউম ইকুয়াল টু হলো যে পাইলের ভলিউম, যে পাইল ইনসার্ট করলাম। দেন এটাকে যদি আমরা রিশাফল করি, আমরা জানতে চাচ্ছি ডিস্টার্ব এরিয়ার রেডিয়াসটা কত। তো ফলে এই আরটাকে আমরা যদি বের করে নিই, উইল গেট দিস ইকুয়েশন। তারপরে আমরা যদি এই ইকুয়েশনের ডেল এল আমরা জানি না, আমরা ধরে নিলাম যে ডেল এল কম্পেয়ার টু এল ইজ ভেরি স্মল, সামটাইমস মে নট বি ট্রু, ধরে নিলাম ডেল এল ইজ ভেরি স্মল ফর দি টাইম বিং, ধরে নিলে ইট বিকামস আর ইকুয়াল টু আর নট রুট ওভার 2 1.4 R0। এইখান থেকে আমরা আইডিয়া পাই যে আসলে যে আর আমরা যেই রেডিয়াসের পাইল ড্রাইভ করি না কেন তার অ্যাটলিস্ট 40% মোর রেডিয়াস এরিয়া will be disturbed। এই আইডিয়াটা পাওয়ার জন্য আমরা এখানে গেলাম। Therefore a cylinder of soil of diameter thickness greater than 40% of pile radius is disturbed, যেটা এটা this disturbed zone is the softening zone। এই জোনটাতে সয়েল হাইলি ডিস্টার্ব হবে, এই জোনে আসলে সয়েল যেটা থাকে সেটাকে আমরা বলি সফেনিং জোন, বিকজ the soil stiffness is generally lower than its original undisturbed stiffness। এখন এই যে কথাটা মানে হলো তুমি পাইল ইনস্টলেশনের আগে সয়েল ইনফরমেশন পাওয়ার জন্য তুমি বোর লগ করলা, তারপরে ওই সাইটের জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করলা, করার পর যে ফাইটাই পেলা so everything gone here, everything lost here because of
যে হাই ডিস্টারবেন্স ডিউরিং পাইলিং, তাই তো? তুমি যে ফাই ধরে ক্যাপাসিটি বের করছো, এই ফাই কিন্তু এখানে থাকছে না, তার মানে হলো এটা the soil mass within the disturbed zone is likely to be at critical state. Critical state কোনটাকে বলা খেয়াল আছে কিনা আমি জানি না, বা রেসিডুয়াল স্টেট। ক্রিটিক্যাল স্টেট ইজ দি স্টেট যেখানে ডিফরমেশন এত বেশি হয় যে নো ভলিউম চেঞ্জ ইজ লাইকলি। আমরা, তুমি যদি স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখে থাকো, একটা পিক হয় সয়েলের, খেয়াল আছে কিনা? যদি হেভি হাইলি ডেন্স সয়েল হয়ে থাকে, দেন এটা ড্রপ করার পরে যা স্টিলের মধ্যে একটা সার্টেন লেভেলের নিচে নেমে কিছুক্ষণ ইল্ডিং হয়ে তারপর ফেল করে, তাই তো? এই যে সার্টেন লেভেলের নিচে নেমে গেল, তারপর স্ট্রেট লাইন বরাবর যায় লাইক স্টিল, সেই অংশটাকে বলা হয় রেসিডুয়াল স্ট্রেন, এবং সেইটাকে বলা হয় ক্রিটিক্যাল সয়েল ইজ অ্যাট ক্রিটিক্যাল স্টেট। তার মানে হলো আমরা সবসময় পিক নিয়ে কাজ করি অনেক ক্ষেত্রেই, কিন্তু পিক, এখানে তো পিক কন্ডিশন প্রিভেইল করছে না, বিকজ অফ দ্য হাইলি ডিস্টারবেন্স এই 40% রিজিয়ন এবং মোর, সেই জায়গায় সয়েল ইজ অ্যাট রেসিডুয়াল স্টেট। তো ফাই আমরা ইউজ করলে সেই ফাই ইউজ করা উচিত আর কি, অনেক থিওরি সেটাই বলছে। যাই হোক, আপাতত আমরা ধরলাম এই জায়গা পর্যন্ত খেয়াল রাখতে হবে, এই জায়গা পর্যন্ত হাইলি ডিস্টার্ব জোন। আমার যেই সয়েলে থাকবে এটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। লুজ সয়েল হলে আসলে তার ডেন্সিটি বেড়ে যাচ্ছে। লুজ সয়েলের রেসিডুয়াল অ্যাঙ্গেল তুমি দেখবে এটা আস্তে আস্তে বাড়তেই থাকে। হ্যাঁ, রেসিডুয়াল এবং পিক দুইটা অলমোস্ট সেম। পিক আমরা ডিফাইন করি কম স্ট্রেনে, রেসিডুয়ালটা আসলে ডিফাইন হয় আরো বেশি স্ট্রেনে। নর্মালি পিক আমরা ডিফাইন করি 10 to 15% স্ট্রেনে, রেসিডুয়াল হয়তো বা 30% হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে। তো সেই জন্য লুজ সয়েলের বেলা ঠিক আসলে ডেন্সিফিকেশন হয়, অন্য সব বেলায় আসলে ফাই যদি আমরা পিক ফাই ইউজ করি সেটা রেশনাল হবে না, সেটা এখান থেকে আমরা বুঝতে পারলাম। তো ফলে এই যে সয়েল ডিস্টারবেন্স যদি বলা হয়, তখন তোমাকে এই অংশ তো বলতে হবে, তার সাথে হলে স্ট্রেস, আগে যেগুলি বলা হয়েছে যে কমপ্লেক্স স্ট্রেস স্টেট ডেভেলপ করে, এবং সয়েল আলটিমেটলি কিভাবে বিয়ার করে, যে দুই ধরনের ক্যাপাসিটি ডেভেলপ করছে, একটা হলো ফ্রিকশন থেকে আর একটা হলো এন্ড বিয়ারিং থেকে। এবং দুই ক্ষেত্রে ফাই যেটা ইউজ করছি, এখান থেকে আমরা বুঝছি বিকজ অফ দি হাই ডিস্টারবেন্স ডিউরিং ড্রাইভিং, সেই সয়েল আর পিক স্টেটে তো থাকেই না, ডিস্টার্ব হয়ে ক্রিটিক্যাল স্টেটে হয়তো চলে যায়, অথবা রেসিডুয়াল স্টেটে চলে যায়, অথবা সাম সর্ট অফ, এটা ডিপেন্ড করবে যে হোলের কাছাকাছি রেসিডুয়াল, একটু দূরে হয়তো বা অত রেসিডুয়াল হয় না, বাট অ্যাঙ্গেল আসলে ড্রাস্টিক্যালি কম। এইখানে যে তোমাদের যে শীটটা দেওয়া হচ্ছে, এটা সম্ভবত ওয়ার্ড ফাইল, শীটে এই অংশটা দেওয়া হয়নি আর কি, এটা তো পরে দিয়ে দেওয়া হবে, এটা ডেভেলপিং ফেজে তো আছে, সেই জন্য। তো আমরা সেই আলোচনাতে যেগুলি পাচ্ছি, একটা হলো পাইল ইনস্টলেশন হ্যাজ সিগনিফিক্যান্ট এফেক্টস, ইন সামারি যদি আমরা বলি, এফেক্টস অন দি পাইল লোড ক্যাপাসিটি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সিগনিফিক্যান্ট এফেক্ট মানে হলো যে ফাই বা যেই সয়েল স্টেট ধরে আমরা এগুলি বের করব, সেই সয়েল স্টেট আফটার ইনস্টলেশন উইল বি চেঞ্জ, তাই তো, বিকজ অফ দি মেথোডোলজি। The stress is imposed on the soil mass during the pile installation and the application of the structural loads are complex because of the driving stress এর কথা বলা হচ্ছে। হ্যাঁ, এগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে। Around the shaft, মানে pile shaft, the soil is compressed by the displacement of the soil to accommodate the pile and sheared by interface friction of pile and interface, এই সেই জায়গাটাতে দুই ক্ষেত্রেই সেটা হচ্ছে হয়ে কম্প্রেসড হচ্ছে, শিয়ারিং থেকে আর একটা হলো কম্প্রেশন থেকে। A cylindrical volume of soil around the pile is disturbed and remolded, যেটা আমরা দেখলাম, and may reach at critical state. The minimum thickness of the disturbed soil is around 40% of the pile radius. In normally and lightly over consolidated fine grained soils and loose coarse grained soils, positive excess pore water pressure, এগুলি এত আলোচনা করা হয় নাই, positive pore water pressure will develop. In case of loose soil এবং lightly over consolidated clay soil, while in highly over consolidated fine grained soils and dense soil, negative pore pressure would develop, at least in the disturbed zones. এই যে পোর প্রেসার যেটা নেগেটিভ এবং পজিটিভ, তার মানে হলো ডেন্স সয়েলের বেলা নেগেটিভ হবে, যার জন্য সোয়েলিং হয়,
আর লুজের বেলা কম্প্রেশনাল হবে, তার মানে হলো পজিটিভ পোর প্রেসার হবে, সেইটা এফেক্টিভ স্ট্রেসকে বাড়াবে, যে কারণে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বেড়ে যাবে। একইভাবে সয়েলের তলায়ও নিচে পাইলের নিচেও একই জিনিস হবে, উপরে যে অংশে আসলে পজিটিভ পোর প্রেসার হইতো এখানেও লুজ এবং সফট ক্লিয়ার বেলা পজিটিভ পোর প্রেসার হবে, অন্য জায়গায় নেগেটিভ হবে। Installation induces radial stresses in the soil mass adjacent to the pile, but particularly under the base because of the constraints on the soil movement. যেহেতু soil movement হতে পারে না, একটা triangle zone পর্যন্ত soil will be মানে একেবারে attached to the pile, সেইখানে স্ট্রেসটা হবে। The stress state of the soil is very different from the original, আমরা আগেই জানি যে স্ট্রেস স্টেট আমরা চিন্তা করছি ডিউরিং দ্য পাইল ইনস্টলেশন, এইটা ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন দ্য অরিজিনাল সয়েল বিকজ অফ দি ইম্প্যাক্ট লোডিং। তো ফলে এইসব কারণে আমাদেরকে ওই যে আমরা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বলি আর যাই বলি, যে প্রি ডেটা যেগুলি আমরা জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন থেকে পাই, সেইগুলি উপরেও মূল কথা হলো সেগুলির উপর বেসিস করে ইনটু টু আমরা যে এম্পিরিক্যাল ক্যাপাসিটি পাই এম্পিরিক্যাল ফর্মুলা থেকে, সেটা ইনটু টু ইউজ করা যাবে না, তোমাকে এই ব্যাপারগুলিকে কনসিডার করতে হবে, ইনফ্যাক্ট সেটা করাও হবে আর কি। দেখবা এইটা আমি অফ করে দিলাম। আমরা যদি এখন এইটাতে যাই, পরের স্টেপে আমরা এখন ক্যাপাসিটি কিভাবে দেখবো, পাইলট ক্যাপাসিটি বের করব বা সেই অংশে যাব। মূলত ক্যাপাসিটি হলো এই, এটা হলো আলটিমেট ক্যাপাসিটি কিউ ইউ। দুইটা পার্ট আগে বলছি, একটা হলো কিউ এফ ফ্রম ফ্রিকশন থেকে আসবে অ্যারাউন্ড দি পাইল শ্যাফট, আর একটা হলো কিউ বি পাইল এন্ড বেয়ারিং থেকে আসবে। এই দুইটা আসলে যোগ করতে হবে, মাইনাস ডাব্লিউপি ওয়েট, পাইলের ওয়েটটা বিয়োগ দিতে হবে। ক্যাপাসিটি যে আমরা পেলাম টোটাল ক্যাপাসিটি পাইলের ওয়েট সহই আসবে, সেটাকে বিয়োগ দিয়ে দিতে হবে, সেটা বলে নেট অ্যাক্সেস লোড। আমরা সবসময় ইউ আর থিঙ্কিং অ্যাবাউট অর টকিং অ্যাবাউট দি অ্যাক্সেস লোড। অ্যাক্সেস অফ হোয়াট? পাইল নিজেই তো একটা লোড হয়ে দাঁড়িয়ে বসে আছে ওইখানে, তার উপরে কি পরিমাণ অ্যাক্সেস লোড নিতে হবে, দ্যাট ইজ সেই ক্যাপাসিটি হলো এটা, এইটা। তো কিউএফ পাবা কিউবি পাবা, সেটাতে বিয়োগ দিতে পাইল। নর্মালি এই অংশটা অনেক সময় আমরা বাদ দিয়ে দিই, যদি স্মল ডায়ামিটার পাইল ছোট সাইজের হয়ে থাকে আমরা সেটাকে ডিসরিগার্ডও করতে পারি, ঠিক আছে। if the friction is greater than about 80%, ও এখানে আবার দেখো যে ইফ এখন এই দুইটা যোগ করে হচ্ছে কিউবি, এটা কথা এখন আপাতত বাদ দাও, এইটা এবং এইটা। এখন যদি বলা দেখা যায় এইটা এবং এটা যোগ করে এত হয় ঠিকই, বাট এই অংশটা কিউএফ এইটার 80%, if the friction is greater than about 80% of the end bearing load capacity, the pile is deemed a friction pile। কথাটা কি ঠিক কিনা আমি জানি না, বলতেছে 80% of the end bearing, আসলে এইটা না, টোটাল ক্যাপাসিটি যদি 80% হয়ে থাকে কিউএফ, তখন আমরা ডিসরিগার্ড করি এটা। হ্যাঁ, এইটাই। আবার উল্টাটাও হইতে পারে, এইটার তুলনায় এটা 80%, এইটা 80% অফ টোটাল ক্যাপাসিটি, দুইটাই বের করলা, বের করে দেখলে এইটার 80% বা তার বেশি, তখন এটাকে আমরা ডিসরিগার্ড করি, তখন সেটাকে বলা হয় এন্ড বেয়ারিং পাইল। হ্যাঁ, তো সেটা রিলেটিভ ডোমিনেন্সের উপর নির্ভর করে আর কি। হ্যাঁ, ইফ রিভার্স এন্ড এন্ড বেয়ারিং পাইল ইজ কল্ড, যেগুলি আমরা পাইলে বিভিন্ন নামকরণ। অপর কম্পোনেন্টটাকে ডিসরিগার্ড করব, মানে এখানে ক্যাপাসিটিতে আনবো না, না আনলেও কিছু যায় না আর কি, সেটাই বলা হচ্ছে। আমরা নর্মালি সেটা হিসাবও করি না, যে 20% যখন আসলো দেখলাম আমরা 80%-এ ওইটাও আসলে আসবে কিনা সন্দেহ আছে, তখন আমরা বাদ দিই বিকজ এটা আসলে ফ্রিকশন। তুমি ওইটা বলেই চলে যেতে পারো যে এটা আসলে ফ্রিকশন পাইল হিসেবে কাজ করবে, এন্ড বেয়ারিং খুবই ইনসিগনিফিকেন্ট, লেস দেন 20% অফ দি টোটাল ক্যাপাসিটি বাদ। হ্যাঁ, নর্মালি আমরা ধরি না, আর ধরে লাভও নাই, ঠিক আছে। ধরলে ধরতে পারো, বাট আসলে এইটা সেভাবে কাজ করবে না, এন্ড বেয়ারিং পাইল হিসেবে কাজ করবে না, তোমার ফ্রিকশনেই এটা দাঁড়িয়ে থাকবে আর কি, মূলত আর কি। হ্যাঁ, এখন তুমি হয়তো চিন্তা করতেছো পরীক্ষার সময় কি করবে, সেটা বলে ডিসরিগার্ড করে দিতে পারো, প্রবলেম নাই।
যদি ওই যে 80% ওই থিওরি ইয়াতে পড়ে আর কি। If the end bearing is neglected, the pile is also called the floating pile. সেটাও কিন্তু আমরা আগে পাইলের যে রকমফের বিভিন্নভাবে নামকরণ করি, সেটা আমরা সেই সময় বলছি যে ফ্লোটিং কেন বলা হলো, যে ফ্রিকশনে এটা ঝুলে থাকবে আসলে। যেমন খুলনা রিজিয়নে প্রায় 150 থেকে 200 ফিট পর্যন্ত মানে সফট ক্লে, সেইখানে সব 200 ফিট নিচেও আসলে এন্ড বিয়ারিং নাই। তো তুমি একটা 6 তলা বিল্ডিং করতে যাই যদি 250 ফিট পাইল দাও, এটা কেউ করবে না, করতে যাবে না, ইট উইল নেভার বি ইকোনমিক্যাল। তখন তোমার মনে হবে জায়গাটাকে বেচে দিয়ে অন্য জায়গায় চলে যায়। তো সেখানে কি করা হয়, সেখানে আসলে 50-60 ফিটই পাইল দেওয়া হয়, ডায়ামিটারটা বেশি দিয়ে তার যে ফ্রিকশনাল ক্যাপাসিটি সেইটাই ইউজ করা হয়, এবং সেভাবে নাম্বার অফ পাইল দিয়ে তারপরে সাপোর্ট করা হয় কলামকে। তো ফলে ওই যে সফট সয়েলের মধ্যে কিন্তু পাইলকে আমরা দিয়ে দিলাম, জাস্ট লাইক পানির মধ্যে নৌকা যেভাবে ভাসে আর কি, তাই তো। সেই জন্য এটাকে ফ্লোটিং পাইল বলা হয়। দ্যাট ফ্রিকশন পাইল ইজ অলসো কল্ড এ ফ্লোটিং পাইল। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এন্ড বিয়ারিং পাইল কি কখনো বাকল করতে পারে? করতে তো পারি, বাকলিং তো চেক করতেই হয় তোমার। এন্ড ওয়ারিং তো বাকল করবেই, কারণ করার চান্স আছে, করবে বলা যাবে না, চান্স তো আছেই। যেহেতু এন্ডে সাপোর্টেড, বাকি জায়গাটা সাপোর্ট খুবই কম, এটা ওভার লেন্থ হয়ে গেলে, এই জন্যই তো মানে পাইল যখন একটু বেশি লেন্থ হয়ে যায় তখন ডায়ামিটার বাড়াইতে হয় বাকলিং অ্যাভয়েড করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আবার দেখবা পরবর্তীতে, আমি ভুলে যাবো কিনা জানি, এত ডিটেলস তো বলা যাবেও না। দেখবা এই যে দুইটা ফর্মুলা, দুইটা পার্ট QF এবং QB, এই QB ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি জাস্ট লাইক বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, তাই তো। এটা আসলে ফ্রিকশনাল কম্পোনেন্ট থেকে আসে, এটা আসবে বিয়ারিং ক্যাপাসিটি থেকে। বিয়ারিং ক্যাপাসিটির সময় এটা যদি ক্লে সয়েল হয়, এক ধরনের CNC, যে ওই অংশটা শুধু আসবে, অন্য অংশটা বাদ যাবে। আর যদি স্যান্ডি সয়েল হয়, QNQ আসবে। এটা আগের ক্লাসে বলছিলাম, হাফ গামা বি গামা এটা থাকার কথা, এটা থাকবে না, এটা কন্ট্রিবিউশন ইজ ভেরি স্মল, সেই জন্য আমরা বাদ দিয়ে দিই, বিকজ বি ইজ স্মল, বি ইজ দি পাইল ডায়ামিটার। যেহেতু বি ইজ নট লাইক ফুটিং ব্রেড, তার তুলনায় অনেক কম, এটা বাদ দিয়ে দিই। তো ফলে আমরা যদি এখন এটা চিন্তা করি, QNQ এখানে আসবে স্যান্ডের মধ্যে, তো কিউটা কি, কিউ হলো ওভারবার্ডেন প্রেসার, তার মানে পাইলের টিপ যেখানে আছে তার ডেপথ আছে, ডেপথের জন্য যে প্রেসারটা আসবে সেটা হলো Q0, তাই তো। তার সাথে গুণ হবে NQ। এখন NQ ফর পাইল, তুমি যখনই যাবা অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের সাথে কোরিলেট করে যখন পাইলের ওখানে যাবা চার্টের মধ্যে NQটা নেয়ার জন্য, তখন দেখবা মেয়ারফের এবং হ্যানসনের ইকুয়েশনে আগে যেভাবে দেখছো স্যান্ডের মতো ফুটিং এর বেলা, পাইলের বেলা সেভাবে না দেখে সিরিজ অফ কার্ভ দেখবা। সেই কার্ভের মধ্যে অনেকগুলি থাকবে আবার দুইটা ভেরিয়েশন, একটা হলো ফাই এর সাথে এনকিউর, এবং সিরিজ অফ কার্ভ থাকবে ফাই এর সাথে আবার L/D, ডায়ামিটার অফ দি পাইল। ঠিক আছে, পাইলের ডায়ামিটার যত কম হবে L ফিক্স, ততই তার এই যে বাকলিং হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে L/D ডায়ামিটার যত বাড়তে থাকবে, ক্যাপাসিটি কমতে থাকবে। তো বাকলিং ইজ অলরেডি হ্যান্ডেল দেয়ার ইন দি কার্ভ আর কি, দেখবা। তো যাক, মূল কথা হলো বাকলিং তো থাকবেই, এবং বাকলিং কনসিডারেশন আসবে। বাকলিং এর জন্য ক্যাপাসিটি কমবে, যদি পাইলের ডায়ামিটার কম হয় ক্যাপাসিটি কম হবে, তার মানে NQ উইল বি কম, লেস। সামহাও এটা অ্যাকোমোডেট করা হবে। আবার তুমি এটা এক্স্যাক্টলি কলামের মতো হবে না, কারণ কলাম আনসাপোর্টেড, রিয়েলি আনসাপোর্টেড, তাই তো। দুই এন্ডে মাঝখানে কোনো সাপোর্ট নাই, কিন্তু সয়েলের বেলা কিন্তু সাপোর্ট আছে। সয়েল যতই কি জানি ফ্রিকশন না নিক, কিন্তু সয়েল ইজ দেয়ার, তাই তো। পাইলের আনসাপোর্টেড ল্যান্ড যদি এন্ডে, তুমি মনে করো এন্ডে সাপোর্টেড আর টপে উপরে স্ট্রাকচার, মাঝখানে কিছু নাই, কিছু তো নাই আসলে, কথা ঠিক না, সয়েল ইজ দেয়ার। তার যত স্টিফনেস কম হোক, সেটা কিন্তু আছে। সেই স্টিফনেস যদি তুমি দিয়ে দাও, আর দেখবা বাকলিং অনেক কমে যাচ্ছে। তো ফলে কলামের মতো বাকলিং এখানে হ্যান্ডেল করা হবে না, বাকলিং উইল বি ইন ডিফারেন্ট ফরম্যাটে এখানে থাকবে, বাট ইয়েস, বাকলিং ইজ দেয়ার। আচ্ছা, আমাদের ফর্মুলা এই WP বিয়োগ হবে ইন মেনি কেসেস y টু দি পাইল ইজ ইনক্লুডেড ইন দি ডেড লোড, সামটাইমস ডেড লোডের সাথে। আমাদের এখানে কিন্তু লাইভ লোড, ডেড লোড আলাদা করে এখনো বলি নাই।
or neglected for piles of small cross sectional area, either dead road এর সাথে যোগ করা হয়, cross sectional area যদি কম হয়, small diameter এটা বাদই দিয়ে দেই। এখন কথা হলো এই যে ইকুয়েশন যেটা লিখা হয়েছে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সেটেলমেন্ট, এখন ইন্ডিপেন্ডেন্ট অফ সেটেলমেন্ট হলো এটা ঠিক হলো কিনা এই ফর্মুলাটা লেখা। রিকল আমরা অতীতে যেটা কোন একটা সেকশনে রেফার করা হয়েছে, কিউএফ এর কিউবি দুইটা যদি আমরা চিন্তা করি, আর জেনারেলি মোবিলাইজড এট ডিফারেন্ট ভ্যালুজ অফ সেটেলমেন্ট। কিউএফ এবং কিউবি দুইটা একই সেটেলমেন্ট হয় না। আমরা যে ফুটিং এর দিন চিন্তা করছি, এই দুই জিনিস ছিল না, কিন্তু ফুটিং এ একটাই ছিল, কিউবি ছিল, তাই তো? এখন দুইটা আছে, এখন দুইটার পিক কি দুই সময় হয় কিনা, দুই সেটেলমেন্টে হয় কিনা, তাহলে কিন্তু প্রবলেম আছে। এই ইকুয়েশন সেটেলমেন্ট ছাড়া বলা ঠিক হবে না, ঠিক আছে, গ্রস বলা হবে। কিন্তু ইনফ্যাক্ট আমরা পরবর্তীতে দেখব কিউএফ প্রথমে কিউএফ মোবিলাইজ হয়। এন্ড বেয়ারিং হইতে হইলে কিউএফ মোবিলাইজড হওয়ার পরে এন্ডে সেটেলমেন্ট হইতে হবে। এন্ডে সেটেলমেন্ট হওয়ার আগেই তো সেটেলমেন্ট হয়ে যাচ্ছে অন শ্যাফট, কিউএফ মোবিলাইজ করে। এট দি এন্ড তুমি দেখবা ওখানে 4 থেকে 6 মিলিমিটার বা 7 মিলিমিটারের মধ্যে কিউএফ ফুললি মোবিলাইজ হয়, আর এন্ড বেয়ারিং মোবিলাইজ হইতে 20, 25, 30 মিলিমিটারও লাগে, ঠিক আছে? তার মানে হলো দুইটা, আমি যদি 15 মিলিমিটার কনসিডার করি, যদি টোটাল সেটেলমেন্ট আমি অ্যালাউ করবো, তাহলে এটাই পুরোটা আসবে, এটার পার্ট আসবে। তো ফলে নট কনসিডারিং সেটেলমেন্ট ইন দিস ইকুয়েশন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। Therefore, it is desirable to add mobilized skin friction. The term নতুন করে আসলো, কিন্তু skin friction is their C or CU, সেটা হলো আলটিমেট। কিন্তু যেহেতু সেটেলমেন্ট দুইটার বেলা দুই রকমের পিক আসে, সুতরাং ইট ইজ বেটার টু ইউজ দি টার্ম মোবিলাইজড শিয়ার স্ট্রেংথ, মোবিলাইজড সি, মোবিলাইজড ফাই, যেহেতু তার যে পিকের আগেই হয়তো আমি টার্মিনেট করে দিতে পারি, সেই জন্য এই টার্মগুলি আসছে। কিন্তু তো ফলে তোমার সি আসবে সিএম, ফাই আসবে ফাই এম। কেন? বিকজ দুইটার পিক একসাথে ঘটবে না, এবং সেটেলমেন্টটাকে হ্যান্ডেল করার জন্য বা অ্যালাউ করার জন্য। ইন দি কনভেনশনাল মেথডস that will be presented in the next, treat the ultimate load capacity এবং settlement separately, and conventional method এ আসলে করা হয় কি যে separately ধরা হয়, thus except for pile load tests and numerical methods, it is not possible to add the mobilized skin friction and mobilized end bearing at the same value of settlement. It is very difficult. তুমি জানো না আসলে কোনটা কত হবে। আমরা যদি ফাইনাইট এলিমেন্ট দিয়ে বের করতে যাই, তখনই আমরা সেটা দিতে পারি, জাস্ট পার্ট বাই পার্ট দিয়ে আমরা চেক করে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি আর কি। পাইল লোডতেও দেখতে পারি, কিন্তু সরাসরি এই দুইটা বের করে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য করা হয় কি দেখবা, যে যখন আমরা এই আলটিমেটের উপরে অ্যালাউবল বের করতে চাই, সেপারেট কিউএফ কিউবি দুইটা আলাদা আলাদা করে, দুইটার জন্য দুই ধরনের ফ্যাক্টর অফ সেফটি দেওয়া হয় অনেক ক্ষেত্রে। এটা বেলা 2.5 দেওয়া হয়, এটা বেলা 1.5 দেওয়া হয়। তার মানে কি, এটা যা আছে কম কমানো হলো, তার মানে তুমি ধরে নিতেছো এটা বেশি মোবিলাইজ হবে, তাই তো? বা অন্যভাবে যদি আমি বলি, একটু আগে যেটা বললাম, এটা 4 থেকে 8 মিলিমিটারের মধ্যে ফুল মোবিলাইজড হয়ে যায়, এটা হয়তো 25 মিলিমিটার হওয়া লাগে বা তারও বেশি লাগে অনেক ক্ষেত্রে, বা 15 বেশি ডেন্স হয়ে থাকলে 14-15 মিলিমিটার হওয়া লাগে। তার মানে কি, এইটা মোবিলাইজ হওয়া যখন হবে পুরা, তার বহু আগে এটা ফুল মোবিলাইজ হয়ে যাচ্ছে, তাই তো? এখন তুমি যদি ফ্যাক্টর অফ সেফটি ওভারঅল অ্যাপ্লাই করতে যাও, এটাতে হয়তো 1.5 দিয়ে দিলে, তার মানে তুমি ইউ আর শিওর যে অলমোস্ট পুরোটাই মোবিলাইজ হবে, সুতরাং এটার ব্যাপারে আনসার্টেনটি কম, এই জন্য 1.5 দিয়ে ভাগ করছো। কিন্তু এটার ব্যাপারে তুমি শিওর না, এই জন্য বেশি দিয়ে ভাগ করছো, আনসার্টেনটি বেশি, ঠিক আছে? এটা মানে কিন্তু তাই। এখন দি কনভেনশনাল অ্যালাউবল লোড ক্যাপাসিটি ফর এএইচডি মানে অ্যালাউবল স্ট্রেস ডিজাইন মেথড যেটা বলা হয় আর কি, তোমাদের কংক্রিটের বেলা ডব্লিউএসডি যেটা বলো, which is expressed by QU equal to Q ultimate divided by একটা ফ্যাক্টর অফ সেফটি। এন্ড এই ফ্যাক্টর অফ সেফটি হয়তো বা আমরা ওভারঅল দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি, 2.5 দিয়ে দিতে পারি, অথবা দুইটা আলাদা আলাদা দিয়ে দিতে পারি। হ্যাঁ, বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন রকম দেই। Where factor of safety is a gross factor is usually greater than 2. In practice, the application of factor of safety greater than 2 is thought of as sufficient to limit settlement to about 25 millimeter. এটা মোস্ট কেসেসে দেখা গেছে
আমরা যদি বড় দিয়ে দিই, নর্মালি 2.5 দিই, 3ও দিই অনেক ক্ষেত্রে, কোন ফর্মুলা ইউজ করছি সেটার উপর বেস করে দিয়ে দিলে, এইটা দিলে 25 মিলিমিটারের নিচেই থাকে সেটেলমেন্ট, এটা মোস্ট কেসেসে হয়ে থাকে। ঠিক আছে, সেই জন্যই আমরা এই 2.5 বা 3টা আসছে। নেভারদিলেস ইউ শুড এস্টিমেট দি পাইল সেটেলমেন্ট। তারপরও তার মানে কি, আমরা কি এই যে 25 মিলিমিটার মতো থাকলে আমরা সেটেলমেন্ট ক্যালকুলেশন কি করব না, তারপরও আমাদের করতে হবে, দেখতে হবে 25 মিলিমিটার সেটা আছে কিনা অ্যালাউবল সেটেলমেন্টটা। ইটস গুড প্র্যাকটিস। আর ইজ এ তারপরে দেখো ইফ নেসেসারি, যাই হোক এটা গেল। ফল এলআরএফডি হলো লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন মেথড আর কি। এলআরএফডি মেথড আরেকটা আছে জানো, যে ফ্যাক্টর অফ সেফটি বা দুই দিকেই দেওয়া হয়। যেমন বা সাইডে যেটা সেটা হলো বিভিন্ন ধরনের লোড, উইন্ড লোড, ডেড লোড, আর্থকুয়েক লোড, লাইভ লোড সবই আসবে, প্রত্যেকটা আলাদা আলাদা করে। তার জন্য পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি, কোনোটা ডেড লোডের জন্য হয়তো 1.1, লাইভ লোডের জন্য 1.4, এইসব জিনিসগুলি সব আলাদা আলাদা তারপরে যোগ করা হয়, তাই তো। কংক্রিটের বেলা, কলামের বেলা যেটা করা হয় একই জিনিস। লেস দেন ইকুয়াল টু, এই যে কিউএফ যেটা বের করলাম, কিউবি যেটা বের করলাম, তার সাথে দুইটা আলাদা পারফরমেন্স ফ্যাক্টর দিয়ে গুণ দেওয়া, হুইচ ইজ লেস দেন 1 হবে। যে ক্যাপাসিটি পেলাম সেটাও এখানে কমাই দেওয়া হলো, আর যে লোড যেটা আসবে বিল্ডিং এ সেটা বাড়িয়ে দেওয়া হলো, দুইটা মিলিয়ে আসলে ইভেন্চুয়ালি আলটিমেট ফ্যাক্টর অফ সেফটি আর কি। তো দুইটা আলাদা আলাদা ভাবে এখানে সেট করা হয়, সেই ডিজাইনও আমরা করতে পারি। ওয়্যার পি ইজ দি লোড ফ্যাক্টর, এখানে এই পিটাকে লোড ফ্যাক্টর বলা হচ্ছে, এটা লোড। পরে এই ফাই এফ এবং ফাই ভি সেটা পারফরমেন্স ফ্যাক্টরস বলা হয় ফর স্কিন ফ্রিকশন এন্ড বেয়ারিং, এটা এই দুইটা নরমালি লেস দেন 1, এবং এই রো নরমালি গ্রেটার দেন 1 রেসপেক্টিভলি। এন্ড এখানে একটা, এটা কি বলা হয়, ইটা বলা হয় বোধহয়। যাই হোক, ইজ এ ডাক্টাইলিটি, রিডান্ডেন্সি এন্ড অপারেশন পারফরমেন্স ফ্যাক্টর, এন্ড আই ইজ দি লোড টাইম। আমরা সেভাবেও চিন্তা করতে পারি আর কি, এইভাবে জাস্ট এলআরএফডি মেথডে, মানে কোনো কোনো বইতে দেখবে কোনো কোনো কোডে এইভাবে অ্যাপ্লাই করছে, কোনো কোনো কোডে সরাসরি এভাবে অ্যাপ্লাই করছে। আমরা দুইভাবেই যেতে পারি। হ্যাঁ, ইনফ্যাক্ট এখানে অঙ্কটা দুইভাবেও, কোনো কোনো অঙ্ক দুইভাবেই করা হচ্ছে পরবর্তীতে। Essential points are the ultimate load pile capacity is estimated as sum of the skin friction and bearing resistance minus the weight of the pile, যেটা আমরা একটু প্রথমেই দেখলাম। Number 2, calculation of ultimate pile load capacity does not take into account the different settlement required to mobilize the ultimate skin friction and ultimate end bearing. এটা তো ট্রু, দুই সেটেলমেন্টে হয়, কিন্তু এটাকে ডিসরিগার্ড করে আলটিমেট ক্যাপাসিটিকেই নরমালি এএসডি মেথডে আমরা সেটা করে ডিসরিগার্ড করে, অথবা এইটার এক্সপেরিয়েন্সটা থেকে 2.53 দিয়ে ভাগ করি আর কি, যেভাবে হোক। কিন্তু সেই মেথডটাতে বা সেই কি বলবে ইকুয়েশনের মধ্যে সেটেলমেন্টের ব্যাপারটা নাই। আমরা পরবর্তীতে কি দেখবো সেটা হলো যে লোড টেস্ট, কিছু জিনিস আমরা দেখতে চাই। লোড টেস্ট থেকে কিভাবে ক্যাপাসিটি আমরা পাই, লোড টেস্টের প্রসেসটা, মেথডোলজিটা কি, কিভাবে লোড টেস্ট আমরা করি, স্ট্যাটিক্স এম্পিরিক্যাল ফর্মুলার যে আলফা এবং বিটা মেথডে কিভাবে আমরা ক্যাপাসিটি বের করি। পাইল আমরা বোধহয় এইগুলিতে যেতে পারবো না। পাইল ড্রাইভিং ফর্মুলা থেকে আমরা কিভাবে ক্যাপাসিটি বের করতে পারি, ওয়েব অ্যানালিসিস থেকে কিভাবে ক্যাপাসিটি বের করতে পারি। আমরা ধরো আমরা নরমালি জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন থেকে আমরা নরমালি ক্যাপাসিটি বের করে ফেলে পাইলার, তাই তো, করে আমরা তো ডিজাইন সবই করি। খেয়াল রাখতে হবে সবসময় আমরা লোড টেস্ট, পাইল ড্রাইভিং ফর্মুলা অ্যানালাইসিস এগুলি সব করি না, কারণ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং সেগুলি রিয়েল পাইলের উপর করতে হয়, তার অনেক আগেই আমাদেরকে ডিজাইন করে ফেলতে হয়। তো ডিজাইন ইজ বেসড অন নরমালি নাম্বার 2, ঠিক আছে। এবং কিছু কিছু হয়তো বা লোড টেস্ট করে থাকি, ভেরি এক্সপেন্সিভ, দুই একটা করতে পারি জাস্ট টু অ্যাসেস দি ক্যাপাসিটি, বাট এইটাও আমরা লার্জ প্রজেক্টে কেবল করে থাকি, ভেরি ভেরি এক্সপেন্সিভ প্রজেক্টে করে থাকি, নরমালি সেটাও করি না, বিকজ ভেরি এক্সপেন্সিভ। এগুলি এক্সপেন্সিভ, এগুলি আমরা পরে করি, পাইল ড্রাইভ করার পরে জাস্ট ক্যাপাসিটি চেক করি, আসলে যে ক্যাপাসিটি আমরা ধরলাম সেটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকতে ফাইন, তখন কিন্তু আমরা ডিজাইনার চেঞ্জ করি না, ওকে ঠিক আছে আরো তো আমরা পাইল সংখ্যা কমাই বাড়াইতে পারি, সেটা কিন্তু আর আমরা করি না। তো তার মানে হলো ডিজাইন ফেজে এভরিথিং ইজ ডান হিয়ার,
ঠিক আছে, আমরা যে স্ট্যাটিক ফর্মুলা টর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলা যা আছে সব করি বেসড অন এইখানে, কিন্তু এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেসেস, বাকিগুলি হলো চেক যে এটা ট্রু ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ঠিক না থাকে তখন আমরা পাইল বাড়িয়ে দিই, ঠিক না থাকে ক্যাপাসিটি কম থাকে, তাই বা ক্যাপাসিটি বেশি থাকলে আমরা কিন্তু আর অন্য কিছু করার সুযোগ নাই তখন আর। ঠিক আছে, তুমি বলতে পারো তাহলে তো আগে করলে এটা রেশনাল অনেক কিছু কস্ট কমতো, বাট এই যে ইনিশিয়াল যে কস্ট ইট ইজ ভেরি হাই, সুতরাং এই লাইনে আমরা যাই না। আচ্ছা, প্রথমটাই আছে, আমরা এইটা করার পরে এখানে চলে যাবো। এই লোড টেস্টে আমরা কি করি এটা দেখি, এটা পারপাসটা কি পরে দেখো, আমরা তো বুঝতে পারছি। আমরা সিঙ্গেল পাইলের উপরে নর্মাল লোড টেস্ট করি, আমরা গ্রুপ পাইলেও করতে পারি, ইভেন মোর এক্সপেন্সিভ, সিঙ্গেল পাইলই এক্সপেন্সিভ। আর ধরো একটা সিঙ্গেল পাইল 300 টন ক্যাপাসিটি লোড টেস্ট করবা, ঠিক আছে, টাইম তো যাবেই, বহু টাইম লাগবে অ্যারেঞ্জমেন্ট করতে, লোডের, তারপর টেস্টের, এবং একটা টেস্টেই টোটাল 5 লাখ টাকা মিনিমাম যাবে। আর এটা যদি গ্রুপ পাইল হয়, 3টা পাইলের 3 গুণ হবে, বুঝো আবার খরচ কেমন হবে, লোডের প্ল্যাটফর্ম কি হবে, হিউজ কর্মযোগ্য হবে ওই জায়গাতে, অন্য সব কাজ বন্ধ থেকে আর কি। তো এই একটা হলো টাকা পয়সা যাওয়া আর একটা টাইম যাওয়া, দুইটা স্পেন্ড করা আসলে মোস্ট কেসেসে সম্ভব হয় না। সিঙ্গেল পাইলের আমরা ক্যাপাসিটি বের করার চেষ্টা করি আলটিমেট, অথবা যে ওয়ার্কিং লোড কত সেটেলমেন্ট হয় সেটা আমরা দেখি, ভেরিফাই দিয়ে এস্টিমেটেড লোড ক্যাপাসিটির সাথে আমরা ভেরিফাই করি ডেফিনেটলি, সেটা জানার জন্যই করে থাকি। ডিজাইনে কোনো রেশনালাইজেশন করা যায় কিনা, অপটিমাইজ করা যায় কিনা সেটাও দেখি। মোস্ট কেসেসে লাস্টে করা হয়, সেটা করা যায় না, বাট ক্যাপাসিটি যদি শর্টফল থেকে থাকে সেটাকে রিপ্লেনিশ করা হয় ডেফিনেটলি। To obtain information on load transfer and skin, এইটাও আমরা করতে পারি, এন্ড বেয়ারিং দুইটাকে আলাদা করে ফেলতে পারি লোড টেস্টের মাধ্যমে, স্কিন ফিকশন এবং লোড বেয়ারিং দুইটা আলাদা করা যায় স্পেশাল টেস্টের মাধ্যমে। এটা আমরা এখানে হয়তো দেখবো, যদিও আমরা বাংলাদেশে পর্যন্ত এই জিনিস করি নাই। টু স্যাটিসফাই রেগুলারিটি এজেন্সি সবসময় চাবে, যেমন যারা মনিটরিং এজেন্সি আর কি, যেমন কনসালটেন্ট গ্রুপ অবশ্যই যাবে, ওকে ফাইন আপনি ক্যাপাসিটি ডিজাইন ধরলেন, এটা আসলে এটা আছে কিনা লোড টেস্ট করে দেখান, তো ফলে এটা দেখাইতে হবে, দেখাইতে হবে। তো এইটা এসটিএম এর D1143 তে আছে যে লোড টেস্ট, এবং লোড টেস্টের কয়েকটা পার্ট আছে, একটা হলো কনভেনশনাল মেথড আছে, সেই মেথডে যেটা করা হয় এখানে দেখো তো, পরে দেখো আর কি, তোমরা একটু পড়ো, আমি এত ইনটু পড়ছি না। Standard methods of conducting pile load test. Only a brief description is presented in this section. A typical pile load test, which is the conventional load test. এইটা আমাদের দেশে বেশি করা হয়। The test pile is driven to the desired depth. Loads are applied. এই যে দুইটা একসাথে হচ্ছে না, লিখছি আমরা একসাথে না। ডেপথে ডিজায়ার ডেপথে ইনস্টল করা হলো, তারপর 20-21 দিন যাইতে হবে, তারপরে আমরা লোড টেস্ট করি। হ্যাঁ, লোডস আর অ্যাপ্লাইড ইনক্রিমেন্টালি। কি লোড আমরা অ্যাপ্লাই করবো, আমাদের তো একটা ডিজাইন লোড আছে, তাই তো, ডিজাইন লোডের উপর বেস করে নরমালি আমরা ডিজাইন লোডে দ্বিগুণ লোড দেই ইন কেস অফ সিঙ্গেল পাইল, সেটাকে আলটিমেট লোড ধরে ইনক্রিমেন্টালি দিই। তারা 8টা ইনক্রিমেন্টাল, যদি ডিজাইন লোড হয় 100 টন ফর এক্সাম্পল, আমরা ধরলাম তার দ্বিগুণ লোড দিব 200 টন, ইনক্রিমেন্ট ভাগ করবো 8টায়, নরমালি 8টা ইনক্রিমেন্ট আমরা দিয়ে থাকি, 8টা দিলে 25 টন প্রতি ইনক্রিমেন্টে দিব। এখন আসো, loads are applied incrementally, প্রথমে 25 টন দিলাম, and the settlement of the pile is recorded। ব্যাপারটা এরকম না যেভাবে এক লাইনে বলে দিচ্ছে, সেটেলমেন্টটাও আবার ধরো একটা ইনক্রিমেন্ট দিলা, বুঝতেই পারছো সাথে সাথে সেটেলমেন্ট হবে না, ওই টাইম এই সেটেলমেন্ট চলতেই থাকবে। আস্তে আস্তে ভাবে ইনিশিয়াল স্টেজে কম টাইমেই সেটেলমেন্ট স্টেডি স্টেটে পৌঁছে যাবে, কিন্তু ফেলিউরের কাছাকাছি যতই যাবা ততই টাইম বেশি লাগবে। তো এইখানেও যেমন কনভেনশনাল মেথডে করা হয় কি, সেটেলমেন্ট একটা রেটে না নামা পর্যন্ত আমরা রেডি নেই, এবং হয়তো 15 মিনিট প্রথম দিকে নেওয়া লাগে, 5 মিনিট পর 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তারপরে ফেলিউরের কাছাকাছি গেলে দেখা যাবে যে 1 ঘন্টাও না লাগতেছে, একটা সেটেলমেন্ট একটা রেটে চিজ ডাউন বা নেমে না আসা পর্যন্ত এই রিডিংটা নিতে হয়, বাট নট মোর দেন 2 আওয়ার পার ইনক্রিমেন্ট, তোমাকে 2 ঘন্টার বেশি নেওয়া লাগবে না। তার মানে কি,
মানে হলো ফেলিওরের কাছে গেলে 2 ঘন্টা লোড রিডিং নেওয়াও লাগতে পারে তোমার। তো ফলে এই সেটেলমেন্ট মানে হলো যে টোটাল সেটেলমেন্ট যে জায়গায় তুমি থামালা রিডিং নেওয়া, এই যে টোটাল সেটেলমেন্টটা একটা পার্টিকুলার ইনক্রিমেন্ট, হ্যাঁ। তো ইটস এ অলসো টাইম ডিপেন্ডেন্ট, 5 মিনিট 15 মিনিট থেকে 1 ঘন্টাও লাগতে পারে এক একটা স্টেপের জন্য। তো বুঝতে পারছো এইভাবে 8টা স্টেপ তুমি কমপ্লিট করবা, দেন আনলোডিং করবা। Axial loads can be applied by, এখন লোড কিভাবে আমরা অ্যাপ্লাই করছি, by stacking sandbags on a loading platform attached to the pile, or more popularly by jacking against a reaction beam and reaction piles. দুইভাবে হতে পারে, একটা লোডেড প্ল্যাটফর্ম বানাবা আর লোড কত নিবা সেটার জন্য একটা হিসাব করবা, করার পর স্যান্ডব্যাগ, ধরো 200 টনের লোড দিতে যাচ্ছ, হয়তো দিতে ম্যাক্সিমাম লোড দিবা 200 টন, হয়তো 250 টন স্যান্ডব্যাগ উপরে উঠাই দিলা। একটা ব্যাগে নর্মালি 25 কেজি স্যান্ড ধরে এই যে সিমেন্টের ব্যাগগুলিতে। এই সেভাবে দেখো কতটা ব্যাগ লাগে, কত ফিট হাইট লাগে, হয়তো 10 ফিট হাইট লাগতে পারে, ফ্রেমের উপরে বসাই দিলা, বসাই দিয়া, এবং এটাকে এই ফ্রেমটা বানানো হয় কনসেন্ট্রিক্যালি টু দি সেন্টার অফ দি পাইল। এই যে লোডিং প্ল্যাটফর্মের খুব সেন্টারে থাকবে যে পাইলটা তুমি লোড টেস্ট করবে সেইটাকে। তারপরে লোড চাপালা, হাইড্রোলিক জ্যাক পাইল এবং মাঝখানে প্ল্যাটফর্মের মাঝখানে বসাবা, বসাই স্পেসার দিয়ে ফিল আপ করে টাচে আনবা তাকে। মানে লোডিং প্ল্যাটফর্ম, পাইল হেড এবং জ্যাক একসাথে কানেক্টেড করবা। If the load transfer information is required, the pile must be instrumented with sensors or strain gauges to deduce strains and stress along the pile length. সবই আমরা বের করতে পারি, বাট ইনস্ট্রুমেন্টেশন লাগবে। বাট মোস্ট কেসেসে এই ধরনের ইনস্ট্রুমেন্টেশন বুঝতে পারছো, আমরা পাইলের কোন জায়গায় কতটুকু ফ্রিকশন হয়েছে সেটা জানতে হলে তোমাকে গেজ, স্ট্রেন গেজ লাগিয়ে দিতে হবে পাইলের গায়ের সাথে, এবং সেটি হলো স্যাক্রিফিশিয়াল, এইটা তুমি পাবা না, পাইলের সাথে এটা নিচে চলে গেছে, এগুলো উঠেও আনতে পারবে না। তো দ্যাট ইজ এক্সপেন্সিভ, মোস্ট কেসেসে আমরা এগুলি করি না, রিসার্চ পারপাসে এগুলি করা থাকে। আমরা করি কি, জাস্ট উপরে সেটেলমেন্ট মাপি আর লোড মাপি, ফেলিওর পর্যন্ত বা ওই তো ম্যাক্সিমাম লোড পর্যন্ত। দি কনভেনশনাল পাইল লোড টেস্ট গিভস দি কম্বাইন্ড স্কিন ফ্রিকশন এন্ড বেয়ারিং, দুটা আলাদা করা যায় না, দুটা একসাথেই আসে, কিউ ইউ আকারেই আসে, they cannot be separated easily, cannot be. The interpretation of the load capacity depends on the method of loading. আচ্ছা, আমি পরে আসো, টু লোডিং মেথডস আর পপুলার, ওইটা ছাড়াও, কনভেনশনাল ছাড়া, ইন ওয়ান মেথড কল দি কনস্ট্যান্ট রেট অফ পেনিট্রেশন। তুমি আগেই বুঝতে পারছো এইখানে অনেক সময় লাগে, 8টা ইনস্টলমেন্টে 8টা স্টেপে আধা ঘন্টা যদি অন অ্যাভারেজ লাগে, 4 ঘন্টা লোডিং এর লাগবে, আনলোডিং করতে হয় নর্মালি 4টা স্টেপে, দুইটা মানে হাফ লোডিং স্টেপ যতটা, তার অর্ধেক স্টেপে আনলোডিং করতে হয়। তো তার মানে 200 টন পর্যন্ত আমরা 8টা স্টেপে গেলাম, সেখানে বসে থাকবো 2 ঘন্টা বা 1 ঘন্টা, যাই হোক হোয়াট এভার, দেন তোমাকে 4টা স্টেপে জিরোতে আসবা, সেখানেও 10 মিনিট 5 মিনিট করে অপেক্ষা করতে হয়, তার 6-7 ঘন্টা মিনিমাম তোমার এই লোড টেস্টে যাবে। এইখানে শুধু টেস্টে, অ্যারেঞ্জমেন্টে তো কয়েকদিন লাগবে। এখন এই ধৈর্য আমাদের নাও থাকতে পারে, ঠিক আছে, তখন এসটিএম ওইটাতেই অন্য আরো 2টা মেথড আসছে। একটা হলো সিআরপি, কনস্ট্যান্ট রেট অফ পেনিট্রেশন, সেক্ষেত্রে দ্য লোড ইজ অ্যাপ্লাইড এট এ কনস্ট্যান্ট রেট অফ পেনিট্রেশন অফ 1.25 মিলিমিটার পার মিনিট ইন দি ফাইন গ্রেইন সয়েলস and 0.75 মিলিমিটার টু 2.5 মিলিমিটার পার মিনিট ইন দি কোর্স গ্রেইন সয়েল। 2 ধরনের সয়েলে 2 ধরনের রেট দিয়ে দেই, এবং এই কনস্ট্যান্ট রেট দিয়ে আমরা লোড টেস্ট করে ফেলি। সেটেলমেন্ট ধরো 25 মিলিমিটার যদি আমরা যেতে চাই, 25 মিলিমিটারে কত মিনিট লাগবে? বেশি লাগতেছে না, 20 মিনিটেই কিন্তু 25 মিলিমিটারে চলে যেতেছে। আসলে মোস্ট কেসেসে পাইল 20 থেকে 25 মিলিমিটারে ফেল করে দেবে, যদি আমরা নরমালি পাইল দেই কোথায়, এন্ড বেয়ারিং ভালো জায়গায় যদি যেন যায় বসে, হ্যাঁ 25 মিলিমিটার মধ্যেই ফেল করে দেবে। কিন্তু ফ্লোটিং ফাউন্ডেশন যেসব জায়গায় স্কিন ফিকশনের উপর, সেখানে হয়তো বেশি লাগতে পারে তাই। তো যাই হোক, প্রায় 1 ঘন্টার মধ্যেই লোড টেস্ট শেষ। এখানে কিন্তু দেখতেছো এই কনস্ট্যান্ট সিআরপি টেস্টে, কারণ ওই পরিমাণ টাইম আমরা দিতে রাজি না, এতক্ষণ বসে থাকতেও রাজি না, যদি রেজাল্ট আমরা যেটা পাওয়া
Recording in progress. হ্যাঁ, আমি মিউটেড এখন। এই এতক্ষণ শুনছো তো নাকি? কিছু কথা শোনা যায়নি স্যার। কিছুক্ষণ শোনা যায়নি বোধহয়, হ্যাঁ পরে আমি দেখবো, কিন্তু টাইমও তো শেষ প্রায়। জি স্যার, একটা ক্লাস আছে স্যার। হুম হুম। জি স্যার, একটা আচ্ছা ঠিক আছে, তোমরা এই পরের ইয়েটা এত ডিটেলস পড়ানো যাবে না, তোমরা এই পরের শীট কিন্তু পড়ো কিন্তু আর কি, হ্যাঁ? আগামী ক্লাসে আমি এই অংশটা শেষ করবো আর কি, হ্যাঁ? স্যার স্যার বলো বলো। স্যার কিউ অ্যালেভেল এর স্যার ফর্মুলায় স্যার ওখানে আমাদের ডব্লিউপি কে কি স্যার এফএস এর বাইরে রাখা উচিত ছিল না স্যার? অবশ্যই এফএস এর বাইরে থাকবে। স্যার ওখানে হচ্ছে কিউ আলটিমেট কে স্যার ভাগ করে দিয়েছে স্যার ওই এফএস দিয়ে দেখলাম স্যার ফর্মুলা। তুমি আহ, ওই জিনিস করতে যাই না আর কি, হ্যাঁ? নিয়ম মতোই করবে আর কি, ওইটা বাইরেই থাকবে। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ স্যার, শেষ করছি, হ্যাঁ। Recording